আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দর্শক মণ্ডলী, তীব্র তাপদাহের মধ্যে মানুষের চলাফেরা করা এক প্রকার অসহ্য হয়ে পড়েছে। বিশেষ করে শিশুরা আরো বেশি কষ্টে এবং ভোগান্তিতে পড়ে গেছে। সে সঙ্গে যারা স্কুলে যাতায়াত করে এবং যারা সেখানে পাঠদান করান, তারা উভয়েই কষ্টের মধ্যে আছেন। আরো কষ্টে আছেন যারা দিনমজুর কিংবা যারা সবসময় রাস্তায় থাকেন কিংবা মাঠে অথবা অন্য কোনো জায়গায় খোলা জায়গায় অবস্থান করেন তারা। আসলে একজন মানুষ এই তীব্র গরমের মধ্যে কেমন করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে? কোন, কোন জিনিসগুলো অবলম্বন করলে তার রোদ থেকে একটু বাঁচতে পারে? একজন শিক্ষার্থী, একজন শিক্ষক কোন, কোন নিয়মগুলো ফলো করলে তার স্বাস্থ্যকে, তার শরীরকে আরো বেশি ভালো রাখতে পারে? এরকম অনেক প্রশ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা। আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আর তারেক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ। আজকের ষষ্ঠ পর্বের প্রতিপাদ্য বিষয় হলো তীব্র তাপদাহে স্বাস্থ্য সুরক্ষা। আমরা আমাদের স্বাস্থ্যকে কেমন করে ভালো রাখতে পারি এই বিষয়ে আজকে জানার চেষ্টা করব। আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন। অন্যের সঙ্গে এই সমস্ত স্বাস্থ্য সচেতন বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, সবার উপকারে আসবে ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসাবে আছেন রাজশাহী মেডিকেল কলেজের সম্মানিত চিকিৎসক ডাক্তার মহিদুল হাসান মারুফ। একই সঙ্গে তার আরও একটি পরিচয় হচ্ছে তিনি আহলে হাদিস পেশাজীবী ফোরামের একজন সক্রিয় কর্মী। আমরা আমাদের আজকের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রথমেই আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অল্প সময়ের মধ্যেই আমাদের সঙ্গে সময় দিয়েছেন এবং আমরা আশা করি যে আমরা আপনার কাছ থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবো এবং আমাদের দর্শকদের অনেক স্বাস্থ্য সুরক্ষামূলক টিপস আমরা পাবো ইনশাআল্লাহ। 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 জাযাকাল্লাহু খায়রান। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় জানবো ইনশাআল্লাহ। আমরা প্রথমেই যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই প্রচন্ড গরমে একজন মানুষের কি, কি সমস্যা হতে পারে? বিশেষ করে যারা স্কুলগামী শিক্ষার্থী বাচ্চাদের তাদের কি রকম সমস্যা হতে পারে? যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলতেন। ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তাহরিক টিভিতে এই ১ম আমি কোনো প্রোগ্রামে অংশগ্রহণ করছি। আ এই গরমে বিশেষভাবে স্বাস্থ্য সমস্যা যেগুলো বেশি আমরা ফেস করে থাকি হাসপাতালে, আমার অভিজ্ঞতার প্রেক্ষাপটে বলতে গেলে সাধারণত গরমে হিট রিলেটেড কিছু অসুস্থতা হয় এবং হিট রিলেটেড ছাড়াও গরমকালীন পরিবেশের জন্য কিছু অসুস্থতা হয়। হিট রিলেটেড অসুস্থতা ইতিমধ্যেই জনগণের মধ্যে একটা সচেতনতা বা একটা আম মানে মানুষের মধ্যে একটা আলোচনা তৈরি হয়েছে। হিট স্ট্রোক, হিট সিনকোপ, মানে হিটের কারণে মানুষ আ হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, হিটের কারণে মানুষ শরীর অবসন্ন হয়ে যাওয়া, প্রচণ্ড ঘাম হওয়া, এবং এগুলো থেকেই মূলত বাকি স্বাস্থ্য যে অসুবিধাগুলো হয় আমরা ধীরে, ধীরে আলোচনা করব। আর হিটের সাথে সম্পর্কিত ছাড়াও গ্রীষ্মকালীন সময়ে যে ধরনের রোগগুলোর প্রকোপ সাধারণত বেড়ে যায় সেগুলোর মধ্যে রয়েছে সিজনাল ফ্লু, টাইফয়েড জ্বর, জন্ডিস, স্কিনের কিছু সমস্যা এ সময় বেড়ে যায়, যেমন স্কিনের ফাঙ্গাল ইনফেকশন, স্কিনে ঘামাচির সমস্যা, স্কিনে চুলকানির সমস্যা। এছাড়াও সাধারণত যাদের অ্যাজমা থাকে তাদের মাঝেও কখনো, কখনো শরীরে ঘাম বসে সর্দি, কাশি, ঠান্ডার সমস্যার সাথে অ্যাজমার সমস্যাটাও এ সময়ে বেশি হয়ে যায় এবং এ সময় বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত সমস্যাগুলোও বেশি হতে পারে। আর পানি স্বল্পতা থেকে সাধারণত এ সময়ে পেশাবের সমস্যা হতে পারে এবং অনেক সময় কোষ্ঠকাঠিন্য বেড়ে যাওয়ার কারণে পাইলস, ফিশার এই ধরনের বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা এই গরমের সময় অধিক হারে দেখা যায়। জাযাকাল্লাহু খায়রান। তাহলে আমরা মোটা দাগে বলতে পারলাম যে কয়েকটা যেমন তাপের কারণে মানুষের হিট স্ট্রোক হচ্ছে কিংবা শরীর গরমে যে সমস্ত বিষয়গুলো সেগুলো আসছে। এছাড়াও আরো যে সমস্ত গ্রীষ্মকালীন সমস্যাগুলো হয় সেগুলো আসছে ইনশাআল্লাহ। তো এখন যদি আমরা প্রাথমিক কোনো চিকিৎসার কথা বলি কিংবা তাৎক্ষণিক যদি আমরা কোনো চিকিৎসার কথা বলি, তাহলে আমরা এই সমস্ত যেন আমাদের এই রোগ থেকে আমরা এড়িয়ে চলতে পারি। এক্ষেত্রে আমরা কোন, কোন পদক্ষেপগুলো অনুসরণ করতে পারি? আমরা কিছু কমন পদক্ষেপ এখানে ফলো করতে পারি যেগুলো সকল ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে আমাদের নিরাপদে রাখতে সহায়ক হবে।
সেগুলো বলতে গেলে ১ম এই অবশ্যই গরমে যতটুকু নিজেকে সেফ রাখা যায়, যতটুকু গরম পরিবেশ, গরমের মাঝে যে অস্বস্তিদায়ক পরিবেশ, সেখান থেকে গরমের রোদ থেকে যতটুকু আমাদের নিজেদেরকে সেফ রাখা যায়, এর সাথে আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। হঠাৎ করে গরম থেকে কোনো ঠান্ডা পরিবেশে এসিতে বা ফ্যানের বাতাসের সামনে অথবা গরম থেকে এসেই হঠাৎ করে গোসল করা, এই ধরনের অভ্যাস থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে। সাথে গরমে শরীরে যাতে ঘাম বসে না যায়, সেই ক্ষেত্রে আমাদের সচেতনতা খুবই দরকার। এছাড়াও আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সারা বছরের জন্য যেমন দরকার, এই গরমকালীন সময়ে আরও বেশি দরকার। আমাদের পার্সোনাল হাইজিন মেইনটেইন করা বলতে আমাদেরকে অবশ্যই খাওয়ার আগে, বাথরুম থেকে ফেরার পরে অবশ্যই খুব ভালো করে ২ হাত সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। সাথে আমাদেরকে খোলা বাসি খাবার, রাস্তার ধারের খাবার এবং ভাজা পোড়া তেল চর্বি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া বিষয়ে আমাদেরকে যথাসম্ভব বিরত থাকতে হবে। এছাড়াও আমাদের বিভিন্ন ধরনের যে ধরনের সমস্যা যখন হবে, সেই ধরনের সমস্যা অনুসারে তখন আমাদেরকে পদক্ষেপ নিতে হবে বা নিজের মানে চিকিৎসা উদ্যোগী হতে গ্রহণ হবে। করতে হ্যাঁ, হবে বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরামর্শ নিতে হবে আরকি। তাহলে আমরা যদি বলতে চাই এক বাক্যে, তাহলে এরকমভাবে বলতে হয় যে আমাদেরকে পানি পানের বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এর সঙ্গে নিজেকে যেমন রোদ থেকে রক্ষা করা যায় বা রোদ থেকে একটু দূরে থাকা যায় সেই চেষ্টা করতে গরম হবে। পরিবেশ থেকে, গরম অস্বস্তিদায়ক পরিবেশ থেকে গরমের হিট থেকে যতটুকু নিজেকে নিজে সেফ সেফ রাখা রাখা যায়। যায়। এরপরে হঠাৎ করে গরম থেকে চলে এসে হঠাৎ করে যেন ঠান্ডায় আমরা না চলে যাই। হঠাৎ করে গোসল যেন না করে ফেলি। একটু রেস্ট নিয়ে তারপরে যেন আমরা গোসল করতে যাই। এই সমস্ত বিষয়গুলো প্রাথমিক পর্যায়ে আমরা মেইনটেইন করব হ্যাঁ, ইনশাআল্লাহ। সব ধরনের সমস্যার জন্য এগুলো এগুলো মেইনটেইন করাটা একটা গুরুত্ব রাখে গুরুত্ব রাখে। এবং স্পেসিফিক সমস্যার জন্য তখন আলাদা, আলাদা বিষয় আসবে। সেগুলো আসবে আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আলোচনা করব। জি, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত্মারিক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ। আমাদের আজকের ৬ষ্ঠ পর্বের প্রতিপাদ্য বিষয় হলো তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষা। যেটা আমাদের প্রত্যেকের প্রয়োজন। বিশেষ করে যারা স্কুলে যাওয়া আসা করে বাচ্চারা, তাদের জন্য বিষয়টা মেইনটেইন করাটা আরো বেশি প্রয়োজনীয়। এজন্য আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে আছেন ডাক্তার মহিদুল হাসান মারুফ। আমরা স্যারের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইতিমধ্যে জানলাম। আমরা সামনে আরো জানবো ইনশাআল্লাহ। স্যার, গরমের মধ্যে আরো যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে যে শরীর ঘামার যে বিষয়টা। এটা অন্যান্য সময় যেমন হয়, গরমের সময়টা আসলে একটু বেশি হয়। তো সবসময় শরীরকে মুছে কিংবা সবসময় তো গোসল করাটা সম্ভব হয় না। এখন আমি বাইরে আছি, আমি তো আর সেখানে গোসল করা আমার সম্ভব না। আবার তাৎক্ষণিক সেটা মুছে ফেলাও সম্ভব না। এবং বাতাস লাগলে ওই ঘামটা শুকিয়ে যাচ্ছে আমার শরীরেই এবং আস্তে, আস্তে সেই ঘামটা আমার শরীরে বসে যাচ্ছে। সেখান থেকে আমার সর্দি হচ্ছে এবং আস্তে, আস্তে এটা আমার গলা ব্যথা তৈরি করছে, কফ জমাচ্ছে, আরো বিশেষ, বিশেষ করে সমস্যাগুলো তৈরি করছে। সেই ক্ষেত্রে আমরা কোন পন্থা অবলম্বন করতে পারি? কি পরামর্শ দিবেন? সেক্ষেত্রে আমাদের গরমকালীন পরিবেশে যেহেতু বিভিন্ন কাজের প্রয়োজনেই বাইরে যেতে হচ্ছে, আমাদেরকে আগে থেকেই খেয়াল রাখতে হবে যাতে আমাদের শরীরের টেম্পারেচারটা যথাসম্ভব আমরা একটা মানে সহনীয় মাত্রায় নিয়ন্ত্রণ করতে পারি। এক্ষেত্রে আমরা বেশ কিছু বিষয়ে সতর্কভাবে চলাফেরা করলে এই গরমেও আমরা একটা স্বস্তিদায়ক অবস্থায় চলতে পারি। যেমন দিনে একাধিকবার গোসল করা। আমরা যখন সকালে বাসা থেকে বের হচ্ছি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে বা অফিস আদালতের উদ্দেশ্যে, তখন আমরা সকালে গোসল করে বের হতে পারি। সকালে যে আমরা নাস্তা করি, নাস্তা করার সাথে সাথে আমরা বাইরে না বের হয়ে আমরা নাস্তা করার পরে ১৫-২০ মিনিট কিছু সময় একটু রেস্ট করে তারপরে আমরা বাইরে যেতে পারি। কারণ সাধারণত যে কোনো খাবার খেলে আমাদের শরীরে বিপাকক্রিয়া হয়, সেটার হজম শোষণের জন্য আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়। তো আমরা ১৫-২০ মিনিট রেস্ট নিলে সেই টেম্পারেচার বাড়ার জন্য যে আমাদের শরীরের অতিরিক্ত ঘাম হতো, সেটা থেকে আমরা নিজেদেরকে এভাবে নিরাপদ রাখতে পারি। এছাড়া আমরা সরাসরি রোদে না যেয়ে মাথায় টুপি বা ছাতা ব্যবহার করতে পারি, ছায়াযুক্ত স্থান দিয়ে চলাফেরা করতে পারি এবং যেখানে জনাকীর্ণ জনসমাগম অনেক বেশি, সেখান থেকে একটু আমরা যতটুকু সম্ভব এড়িয়ে, যেখানে মানে জনসমাগম কম বা যেখানে মানে নিরিবিলি পরিবেশ, ছায়াযুক্ত পরিবেশ, সেগুলো জায়গায় আমরা থাকতে পারি। আর একান্ত প্রয়োজনে বাইরে যেতে হলেই আমাদেরকে বাইরে বাড়ি থেকে বের হওয়ার সময় খুব বেশি মানে চা কফির অভ্যাস থাকলে সেটা অ্যাভয়েড করা উচিত এবং বাড়ি থেকে বের হওয়ার আগে খুব বেশি পানি পান না করাই ভালো। আমরা অন্য সময়ে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়
পরিমাণে পানি পান করব, কিন্তু বাসা থেকে বের হওয়ার আগে আমরা যদি কয়েক গ্লাস ৩-৪ গ্লাস পানি একসাথে খেয়ে বের হই, তখন কিন্তু অটোমেটিক আমাদের শরীরের ঘামের পরিমাণ অনেক বেশি হবে এবং সেটা বাইরে গেলে অবশ্যই অস্বস্তিদায়ক পরিস্থিতিতে তৈরি করবে। আর আমাদের সাথে আমরা সাধারণত রুমাল, টিস্যু এগুলো রাখতে পারি, যেটা দিয়ে আমাদের যতটুকু সম্ভব আমাদের শরীরের ঘামগুলো মুছে নিতে পারি। বিশেষভাবে আমরা যখন এসিতে যাব অথবা কোনো ফ্যানের সামনে যাব, অথবা মাঝে মধ্যে যাদের স্কিনের সমস্যা হয়ে থাকে বা হচ্ছে, বা যাদের অ্যাজমার সমস্যা আছে অথবা কোল্ড অ্যালার্জির সমস্যা আছে, খুব অল্পতেই হাঁচি কাশি হয়ে যায়, তাদের জন্য আমরা এই পরামর্শই দেব, ঘামটা যথাসম্ভব মুছে নিতে হবে যতটুকু সম্ভব। পুরোপুরি তো আসলে বাইরে সম্ভব না, এখন রুমাল দিয়ে, টিস্যু দিয়ে যতটুকু সম্ভব, তার মানে নিজের কাছে এগুলো অ্যাভেলেবল রাখতে হবে, নিজের একটা অভ্যাস তৈরি করে নিতে হবে এই পরিস্থিতিতে নিজেকে ভালো এই রাখার জায়গাটাতে জন্য। যেটা হয় দেখা যায় যে আমাদের যে সমস্ত বাচ্চারা স্কুলে যায় কিংবা যে সমস্ত টিচাররা স্কুলে যান, তারা কিন্তু অধিকাংশ সময় নাস্তা করার পরপরই রেস্ট না নিয়ে বের হন, অধিকাংশ সময় এটা হয়ে যায়। আপনি যেটা বলছিলেন যে নাস্তা করার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে তারা বের হলেন শরীরটা ঠান্ডা করার পরে। তো এই ক্ষেত্রে অবশ্যই পিতামাতা যারা আছেন তাদেরকে সচেতন হতে হবে, আর যারা টিচার আছেন তারা নিজেরাই সচেতন হবেন ইনশাল্লাহ। আর যখন যখন দেখা যায় যে আমার বাচ্চাটা বাহির থেকে আসলো, আসার পরে কিন্তু তাৎক্ষণিক বাচ্চার অভিভাবকরা তাকে বিভিন্ন রকম পানীয় পান করানোর চেষ্টা করেন। তাকে আবার সাধারণত বাচ্চারা বাহির থেকে আসলে বাড়িতে ঢুকলেই দেখা যায় যে কোনো না কোনো কিছু সে খাবার গ্রহণ করতে চায়, এরকম বিষয়টা হয়ে যায়। সেক্ষেত্রে একটা বাচ্চাকে কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি, বা একজন অভিভাবককে আপনি এই জায়গাতে কি উপদেশ দিবেন? অভিভাবককে উপদেশ দেওয়ার বিষয়ে আমি বলতে চাই, যাদের বিশেষভাবে কোল্ড অ্যালার্জির সমস্যা আছে, সহজেই হাঁচি কাশি সর্দি ঠান্ডা লেগে যায়, তাদের জন্যই বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বাইরে থেকে আসা মাত্রই আগে যেটা করতে হবে, শরীরের পোশাকটা পরিবর্তন করে শরীরের যেটুকু ঘাম আছে সেটা তোয়ালে দিয়ে বা রুমাল দিয়ে সেটা মুছে শুকিয়ে নিয়ে তারপরে ফ্যানের সামনে বা বাসায় যদি এসির ব্যবস্থা থাকে এসির সামনে যাওয়া যেতে পারে। হুট করে বাইরে থেকে এসে আসলে এসির সামনে যাওয়া বা ফ্যানের সামনে সরাসরি বাতাসে বসে যাওয়া, শরীরে ঘাম আছে ওটা না মুছেই বসে গেলে শরীরে সেই ঘামটা খুবই দ্রুত ঠান্ডা হয়ে খুব দ্রুত ঠান্ডা লেগে যেতে পারে। অথবা বাইরে থেকে এসে ঘাম না মুছেই যদি হাত মুখ ধোয়া বা উজু করা বা গোসল করতে কেউ চলে যায়, তাহলেও কিন্তু আমাদের এই ঠান্ডা লাগার প্রবণতাটা অনেক বেশি হয়। আর বাইরে থেকে এসে সাধারণত অনেকেই পানি পিপাসায় মানে কাতর থাকেন, সেজন্য তারা ঠান্ডা পানীয় কিছু গ্রহণ করতে চান। সেক্ষেত্রেও পরামর্শ, যাদের কোল্ড অ্যালার্জি আছে, অ্যাজমা আছে, তাদেরকে অবশ্যই পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে। আর যাদের এগুলো সমস্যা নেই তাদেরও যথাসম্ভব সহনীয় মাত্রায় এগুলো গ্রহণ করতে হবে, যাতে খুব বেশি মাত্রায় ঠান্ডা হঠাৎ করে গ্রহণ করার দরুন ঠান্ডাজনিত সমস্যা, সর্দি কাশি এবং এখান থেকে নিউমোনিয়াও হতে পারে, এগুলো যাতে না হয় সেজন্য অবশ্যই এক্ষেত্রে খেয়াল রাখা উচিত। খেয়াল রাখতে হবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের সন্তান যারা আছে বা আমাদের যারা বাড়িতে বাচ্চারা আছে, তারা এরকম ভাবে বাইরে থেকে আসলে আমরা যেটা করি যে বাবা একটু ফ্যানের তলে দাঁড়াও, এসির নিচে যাও, ঠান্ডা করো আগে, তার ঘামটা কিন্তু শরীর থেকে মুছি না। আমরা অবশ্যই বিষয়টা খেয়াল রাখবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। এরপরে যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছে সেটা হলো যে এই গ্রীষ্মকালে কিংবা তীব্র তাপদাহের কারণে শরীর থেকে আমাদের অনেক পানি বের হয়ে যায়, ঘামের মাধ্যমে হয়, আবার দেখা যায় যে পেশাবের মাধ্যমে হয়, এরকমভাবে অনেকভাবে আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়। তো এখন শরীরে যে পানির স্বল্পতা, এটা বোঝার কোনো উপায় আছে কিনা, কিংবা আমরা এই ক্ষেত্রে কোন কোন পদক্ষেপগুলো অবলম্বন করতে পারি? হ্যাঁ, আমাদের আসলে পানি স্বল্পতা বোঝার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশ কিছু ব্যবস্থা দিয়েছেন। আমরা সেটা খুব সহজেই যেকোনো সাধারণ মানুষই বুঝতে পারি। পানি স্বল্পতা হলে সাধারণত আমরা পেশাবের দিকে খেয়াল করলেই খুব সহজে অনুমান করতে পারি যে আমাদের আসলে পানি স্বল্পতা আছে কিনা, কেমন মাত্রায় আছে, আমাদের পেশাবের রংটা কেমন হচ্ছে। সাধারণত আমাদের পেশাবের রংটা সাদা বা কিছুটা খড়ের রঙের মতো হওয়ার কথা, কিন্তু যদি পেশাবের রংটা একদম হলুদ হয়ে যায়, পেশাবে আমাদের জ্বালাপোড়া তৈরি হয়, অথবা আমাদের হয়তো 7-8 ঘন্টা পার হয়ে গেছে, আমাদের পেশাব হচ্ছেই না বা পেশাবের কোনো মানে চাপও আসে নাই, বেগও আসে নাই, তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে পানি স্বল্পতা তৈরি হয়েছে। এছাড়াও সাধারণত অনেক সময় মানে হাত পা ঝিমঝিম করতে পারে, কামড়াতে পারে, মাথা কামড়াতে পারে, ব্যথা হতে পারে, কখনো কখনো একটু মেজাজটা খিটখিটে হতে পারে, গলা শুকিয়ে যেতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে। এগুলোর মাধ্যমে বুঝতে পারি যে আমাদের আসলে পানি স্বল্পতা তৈরি হচ্ছে। এবং সাধারণত শরীরের ঘামের মাধ্যমেই আমাদের পানি এখানে বেশি লস হয়ে থাকে, এবং এটার পরিমাণ আসলে নির্ধারণ করা যায় না যে আমাদের কতটুকু লস হলে পানি স্বল্পতা হবে বা পানি শূন্যতা হবে। তো আমরা পেশাবের রং দেখে, পেশাবের পরিমাণ দেখে, পেশাবের জ্বালাপোড়া আছে কিনা, এগুলোর দিকে খেয়াল রেখেই সাধারণত পানি স্বল্পতা বুঝতে পারি। গেজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো যদি আমরা যেটা বলতে চাই, তাহলে যদি আমরা শরীরের
পানির ঘাটতি পড়ে কিংবা আমার শরীরে পানির প্রয়োজন হয়, তখন আমরা যে আপনি যেগুলো বললেন, পেশাবের রং পরিবর্তন হওয়া, জ্বালা পোড়া হওয়া, আরও যে সমস্ত বিষয়গুলো বললেন, এগুলো আমরা দেখলে তো বুঝতে পারবো। যদি আমাকে একটু বলতেন যে একজন মানুষের শরীরে দৈনিক কতটুকু পানির প্রয়োজন পড়ে এবং আমাদের এই পানি পানের ক্ষেত্রে কতটা গুরুত্ব দেওয়া প্রয়োজন? আসলে হিট রিলেটেড যতগুলো অসুস্থতা আছে, যেগুলো হিট স্ট্রোক বা এই ধরনের যে অসুস্থতাগুলো রয়েছে, এগুলো মূলত পানি স্বল্পতা বা পানি শূন্যতা থেকেই হচ্ছে। গরম আবহাওয়ায় আমাদের চলাফেরা করতে হবে, থাকতে হবে, কিন্তু এর মাঝে আমরা পানি স্বল্পতা বা পানি শূন্যতার ঘাটতি পূরণ করে যদি চলতে পারি, তাহলে এই অসুস্থতা থেকে অ্যাবাউট 80% আমরা সেফ থাকতে পারি। আর পানি স্বল্পতা বা পানি শূন্যতা হচ্ছে কিনা সেটার লক্ষণগুলো আমরা জানলাম। আর এখন আমরা যেটার মাধ্যমে বুঝবো যে আমাদের শরীরে পানি স্বল্পতা আছে কিনা বা পানি আসলে আমি পর্যাপ্ত পান করছি কিনা, সেটা বোঝার জন্য আমাদের পেশাবের দিকেই লক্ষ্য রাখতে হবে। পেশাবের পরিমাণ পর্যাপ্ত হচ্ছে কিনা সেটা পেশাবের রং দেখে খেয়াল করতে হবে। রং যদি সাদা হয় তাহলে বুঝতে হবে আমার পেশাবের পরিমাণ পর্যাপ্ত আছে। এবং পেশাব সাধারণত 24 ঘন্টায় 4 থেকে 5 বার যে কোনো বয়সী যে কোনো মানুষের হলেই আমরা ধরে নিতে পারি এটা স্বাভাবিক আছে। এবং পেশাবের জ্বালা পোড়া যদি না থাকে তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের পানির পানের পরিমাণটা ঠিক আছে। আর পানি পানের জন্য আলাদা কিছু হিসাব আছে, কিছু হিসাব করে যদি আমরা পানি পান করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যতটুকু ওজন আছে ওজনের সাথে আমরা 40 মিলিলিটার গুণ করে নিতে পারি। সাধারণত 1 কেজি ওজনের জন্য 40 মিলিলিটার পানি আমাদের 24 ঘন্টায় প্রয়োজন হয় অ্যাভারেজ হিসেবে। তো আমাদের ওজনের সাথে আমরা 40 গুণ করে সেটাকে আমরা যে মানে গ্লাসে বা যে মগে পানি পান করছি সেটার সাথে একটা এভারেজ হিসেব করে আমরা পানি পানটা হিসাব করতে পারি। আর এগুলো হিসেব রাখতে সমস্যা হলে বা রাখা সম্ভব না হলে আমাদের সারাদিনে পেশাব কতটুকু হচ্ছে, কখন হয়েছে এবং কেমন হয়েছে সেটার দিকে খেয়াল করেই আমরা পানি পান কতটুকু করতে হবে এটা সহজেই বুঝতে পারবো। সেটা হলো পেশাবের রং সাদা হতে হবে, পেশাবে জ্বালা পোড়া থাকা যাবে না, এবং কমপক্ষে 24 ঘন্টায় আমার 5 বার পেশাব হচ্ছে কিনা সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের পানি স্বল্পতা বা পানি শূন্যতার যে জটিলতা বা এই ধরনের রিস্ক থেকে আমরা অনেকগুলো রিস্ক থেকে আমরা বেঁচে থাকতে পারি ইনশাআল্লাহ। আমাদের ক্ষেত্রে যে সমস্যাটা যেটা হয়, আমরা বাঙালিরা কিংবা আমরা নিজেরাও যে সকালবেলা পানি খাই যখন নাস্তা হয় সে সময়, আবার দুপুরবেলায় পানি খাওয়ার চেষ্টা করি ভাত খাওয়ার সময়, আবার রাতে গিয়ে। এই যে মাঝখানে যে লম্বা সময়টা, অধিকাংশ মানুষই কিন্তু এই সময়ে পানি পান করার যে বিষয়টা তারা কিন্তু অ্যাভয়েড করে চলেন। এবং জাপানিজদের একটা বিষয় দেখছিলাম, যখন তারা বাহিরে বের হয় প্রত্যেকের কাছে একটা করে ওয়াটার বোতল থাকে এবং তারা সবাই কিন্তু ক্যারি করে পানির বোতল। সেই জায়গাতে আমরা বাঙালিরা কিংবা আমরাই দেখা যায় যে অনেক সময় এই জিনিসটা মেনটেন করা হয় না। মানুষজন কি বলবে কিংবা অন্যান্য সমস্ত বিষয় আমরা ঝামেলা মনে করি। সবকিছু মিলিয়ে কিন্তু আমরা এই জায়গাটাই অনেকটা এক প্রকার নিজের স্বাস্থ্যের দিক দিয়ে আমরা বেখেয়াল হয়ে যাচ্ছি। এই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখা প্রয়োজন মনে হয়। এবং আমি যতটুকু জানি যে যদি একজন মানুষ তার শরীরের সমস্ত জিনিসগুলোকে ঠিক রাখতে চায় তাহলে তার পানি পানের তো কোনো বিকল্প নেই। অবশ্যই আমাদের আসলে পানির অপর নাম জীবন, এটা আমরা প্রবাদ হিসেবে জানি। এবং আমাদের শরীরের অধিকাংশ অংশই পানি, অ্যাবাউট 70% পানি। আমাদের যে বিশ্ব আল্লাহ সৃষ্টি করেছেন এই পৃথিবীরও 70%ই পানি, মানে অধিকাংশই পানি। সেক্ষেত্রে আমরা সারাদিনে যত কিছুই করি না কেন, যা কিছুই খাই না কেন, স্বাস্থ্য সচেতনতামূলক আমরা যত কিছুই পদক্ষেপ গ্রহণ করি না কেন, পানি পর্যাপ্ত পান না করা পর্যন্ত আমাদের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গই পরিপূর্ণ সুস্থ সুন্দরভাবে কাজ করতে পারবে না। বেশিরভাবে এখানে কিডনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে, যেটা আমাদের দেশের কিডনি ফাউন্ডেশন গবেষণা করে দেখেছে, আমাদের দেশের কিছু শ্রমজীবী মানুষ এবং কৃষকদের মধ্যে যে কিডনির সমস্যা তৈরি হচ্ছে, কিডনির একদম বিকল থেকে শুরু করে কিডনি বিনষ্ট হয়ে যাওয়া পর্যন্ত জটিলতা তৈরি হচ্ছে শুধুমাত্র এই পানি স্বল্পতা বা পানির ঘাটতি থেকে। এবং এটা আসলে তাদের প্রেশার ডায়াবেটিস নাই, হয়তো তাদের আলাদা অন্য কোনো সমস্যা নাই, কিন্তু তাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে কেন, এই গবেষণা করতেছে এই মানে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। হয়তো বা অনেকেই এটা জানেন না যে পানি পর্যাপ্ত পান না করার দরুন আমাদের দেশের শ্রমজীবী মানুষ এবং যারা বাইরে কাজ করেন বা কৃষক, তাদের মধ্যে কিডনি বিকল পর্যন্ত হয়ে যাচ্ছে। তো এই ভয়ানক আসল বিষয় সচেতনতার জন্য আমাদের আসলে পানি পান করার গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। এবং পানি পান কতটুকু করলে আমাদের শরীরের জন্য পর্যাপ্ত হবে সে বিষয়ে আমি বললাম। সেগুলো বিষয়ে আসলে সচেতনভাবে প্রতিদিন আমাদেরকে মনিটরিংয়ে রাখা প্রয়োজন। এটা তো আসলে রেগুলার মনিটরিংয়ের বিষয় এবং সারা জীবনের একটা বিষয় যে আমরা আসলে সারা জীবনে প্রতিদিন 24 ঘন্টায় কতটুকু পানি পান করছি তার ভিত্তিতে আমাদের
কিডনি, লিভার, হার্ট থেকে শুরু করে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ কতটুকু সতেজ, কতটুকু প্রাণবন্ত, কতটুকু ভালো থাকবে সেটা নির্ভর করছে। তাহলে আমরা যে বিভিন্ন সময় বলি যে একজন মানুষের 2 লিটার 2.5 লিটার পানি খাওয়ার প্রয়োজন, আমরা ওই ক্যালকুলেশনে না গিয়ে আপনি যেটা বললেন সহজ একটা সিস্টেম, সেটা আসলে একটা এভারেজ হিসাব, আমাদের দেশের মানুষের ওজন হিসাব করে একটা এভারেজ হিসাব বলা হয়। তো আমরা আরো অ্যাকুরেট এভারেজ হিসাব করতে চাইলে আমরা আমাদের ওজনের সাথে 40 দিয়ে গুণ করে যতটুকু পরিমাণ হয় অতটুকু মিলিলিটার পানি আমরা 24 ঘন্টায় পান করতে পারি। আর পেশাবের কিছু বিষয় আছে সেগুলো খেয়াল রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য খুবই ভালো হবে, আমাদের জন্য উপকার হবে। যেহেতু পানি পান প্রসঙ্গটা আসলো, সেই ক্ষেত্রে একটা বিষয় বলতে চাই যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো দেখা যায় বাচ্চারা অনেক সময় তাদের ব্যাগে তাদের অভিভাবকরা পানি পানের জন্য কোনো বোতল কিংবা এরকম অনেকটা দেন না। আবার যারা সচেতন আছেন তারা অনেকেই দেন, কিন্তু বাচ্চা দেখা যায় যে বাড়ি থেকে বোতল ভর্তি করে নিয়ে গেল, আবার সেই ভর্তি বোতলে বাড়ি ফিরিয়ে নিয়ে আসলো, তাহলে তো তার কোনো লাভটা হলো না। এক্ষেত্রে যদি বলতেন যে একজন শিক্ষকের বা যারা ক্লাস নিতে আসবেন, যারা টিচার আছেন, তারা যদি একটু সচেতন হতেন, সবাইকে পানি পানের বিষয়ে বলতেন এবং সেখানে ব্যবস্থা রাখতেন, যদি এই বিষয়টা কর্তৃপক্ষের উদ্দেশ্যে কিছু বলতেন। হ্যাঁ, এখানে কর্তৃপক্ষের উদ্দেশ্যে অবশ্যই স্পষ্টভাবে এবং জোরালোভাবেই বলতে চাই, প্রত্যেক শিশু, প্রত্যেক শিক্ষার্থীর সাথে একটা করে পানির পট অথবা বোতল থাকা উচিত। সেটা প্রতিদিন আনছে কিনা এবং কতটুকু সে পান করছে এই বিষয়ে শিক্ষকদের একটা দায়িত্ব গ্রহণ করা উচিত। শিক্ষকরা সেটা মাঝে মধ্যেই মনিটরিং করতে পারেন, ক্লাসে যতগুলো শিক্ষার্থী আছে তাদের কাছে পানির পট অথবা বোতল আছে কিনা, অথবা আজকে যে পানির পট নিয়ে এসেছে কতটুকু পানি পান করেছে, সেটা তো মাঝে মধ্যে উনি চাইলেই বলতে পারেন যে সবাই সবার পানির পট বা বোতলটা বের করো, আমাকে দেখাও আজকে কতটুকু পানি নিয়ে এসেছো, কতটুকু খাওয়া হয়েছে। এবং খাওয়া না হলে তিনি উৎসাহিত করতে পারেন যে তুমি অবশ্যই পর্যাপ্ত পানি পান করা উচিত, সকালে, দুপুরে, রাতে শুধুমাত্র খাওয়ার সময় পানি না পান করে। এটা শিক্ষার্থীদের ক্ষেত্রে তো অবশ্যই কর্তৃপক্ষ মনিটরিং করতে পারেন, এবং সাধারণ বা অন্য পেশাজীবী শ্রমজীবী মানুষদের জন্য বলবো তাদের কাছেও অবশ্যই পানির পাত্র বা পানির বোতল থাকা উচিত। মাঝে মধ্যে সেটা থেকে তারা পানি পান করে তারা পানি স্বল্পতা বা পানি শূন্যতা থেকে নিজেদেরকে নিরাপদ রাখতে পারলে আমাদের গরমকালীন অনেক ধরনের স্বাস্থ্য সচেতনতা স্বাস্থ্য সমস্যা থেকে তারা নিরাপদ থাকতে পারেন। এবং এভাবেই আমরা আসলে জাতির উদ্দেশ্যে, সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষভাবে বলতে চাই, পানি পানের প্রতি গুরুত্ব দানের জন্য একটা নিজেদের মধ্যে পারস্পরিক একটা সৌহার্দ্য সচেতনতা তৈরি করা দরকার, আন্তরিকতা গড়ে তোলা দরকার এবং খোঁজখবর রাখা দরকার। এবং অভিভাবকদেরকে ক্ষেত্রে অবশ্যই জোরালো ভূমিকা রাখতে হবে, তাদেরকে রেগুলার মনিটরিং করতে হবে এবং খোঁজখবর রাখতে হবে তার শিক্ষা তার বাচ্চা, তার ছেলে মেয়ে ঠিকমতো পানি পান করে নিজের শরীরের নিরাপত্তার জন্য কতটুকু সে সচেতন আছে। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। আমরা অনেক বিষয় জানছি আলহামদুলিল্লাহ, এবং পানির যে বিষয়সমূহ থেকে আরো অনেক বিষয়, যে আরো রোগ জড়িয়ে আছে এর সঙ্গে, পানি পানের জায়গাটা ঘাটতি হলে আমরা এগুলো জানছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আত-তাহরিক টিভির সাপ্তাহিক আয়োজন শিক্ষা সংলাপ। আজকের 6ষ্ঠ পর্বের প্রতিপাদ্য বিষয় হলো তীব্র গরমে স্বাস্থ্য সুরক্ষা। আপনারা দেখবেন এবং অবশ্যই অন্যকে দেখার জন্য অধিক হারে শেয়ার করবেন। আমরা আমাদের অতিথির কাছে এখন যে বিষয়টা জানতে চাইবো সেটা হলো যে আমরা তো পানি পানের বিষয়ে অনেক জানলাম, পানি পানের আসলে কোনো নিয়ম আছে কিনা? যেমন আমরা ধরেন চলছি, হাঁটতে হাঁটতে অনেকে পানি পান করছি, আবার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করে ফেলছি। যদি এই বিষয়গুলো একটু পরিষ্কার করে বলতেন। হ্যাঁ, পানি পানের নিয়ম বলতে আমি যেমন একটা বিষয়ে বলছিলাম, পানির পরিমাণ উল্লেখ করলাম, পানি পর্যাপ্ত খাওয়া হচ্ছে কিনা সেই সব বিষয়ে সচেতনতার জন্য খেয়াল রাখতে বললাম। কিন্তু আর একটা বিষয় বললাম, যেটা আমরা বাসা থেকে বের হওয়ার সময় বাইরে এখন রোদে যেতে হবে বা কোনো কাজে যেতে হবে, তখন বের হওয়ার ঠিক আগ মুহূর্তে যদি আমরা পানি পান করি তাহলে কিন্তু বাইরে গেলে গরমে ঘাম হয়ে সেই পানিটাই আমাদের শরীর থেকে বের হতে থাকবে। আর আমরা যে কোনো চলার পথে বা দাঁড়িয়ে যে কোনো জায়গায় যে কোনোভাবে আসলে পানি পান করা অবশ্যই ঠিক না। আমাদেরকে বসে আমাদের সুন্নাহসম্মত উপায়ে ধীরে সুস্থে পানি পান করা উচিত, এবং এই ভাবে পানি পান করলে আমাদের স্বাস্থ্যগতভাবে আল্লাহর রহমতে অবশ্যই উপকারিতা রয়েছে। আর পানি পান করার ক্ষেত্রে বলবো যে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আমরা যদি 1 গ্লাস বা 2 গ্লাস পানি পান করে নিতে পারি, আর খাওয়ার শুরুতে অথবা খাওয়ার মাঝে আমরা পর্যাপ্ত পানি পান করতে পারি, খাওয়া শেষে খুব বেশি পানি পান না করাই ভালো। আর কর্মক্ষেত্রে গেলে, কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তখন আমরা কিছু পানি সাথে করে নিয়ে যাওয়া উচিত, এবং সেই পানির টার্গেট রাখা উচিত যেই পানিটা আমি আজকে শেষ করেই বাসায় ফিরবো। এবং আমাকে মাঝে মাঝে আমার প্রয়োজন অনুসারে, আমার পিপাসা অনুসারে, আমার অবস্থা অনুসারে আমি সেটা পান করতে পারি, এবং সেই পানিটা বসে পান করা উচিত। পানিটা
তাড়াহুড়া করে না খেয়ে ধীরে সুস্থে খাওয়া উচিত। একবারে অতিরিক্ত পানি না খেয়ে অল্প অল্প করে বারে বারে পানিটা খাওয়া বেশি ভালো। একবারে অতিরিক্ত পানি খেলে সেটা আমাদের বাথরুমের বেগ তৈরি করতে পারে। দেখা যাচ্ছে আমরা পানি খেলাম, কিছুক্ষণের মধ্যেই আমরা বাথরুমে গেলাম, আমাদের পানি শরীর থেকে বের হয়ে গেল, অথবা শরীরে অতিরিক্ত ঘাম তৈরি হলো, শরীর থেকে খুব মুহূর্তের মধ্যেই পানিটা চলে গেল, কোনো কাজে আসলো না, তাহলে আসলে আমাদের বেশিক্ষণ শরীরের জন্য স্থায়ী হলো যতটুকু না। দরকার ছিল এটা স্থায়ী হলো না। জি। আমরা অল্প অল্প করে বারে বারে খেলে ক্ষেত্রে সম্ভবত বিষয়গুলো আরো আমাদের জন্য বেশি উপকারী হবে। এই ক্ষেত্রে আর একটা বিষয় আমার মনে পড়লো এখন, সেটা হচ্ছে যে আপনি যে বললেন বারে বারে পানি পান করা এবং এক জায়গায় বসে পানি পান করা। পানি পান করার কিন্তু আর একটা নিয়ম আছে ইসলামে। সেটা হচ্ছে যে ৫টা স্টেপে পানি পান করতে হয়। যেমন ডান হাতে গ্লাস ধরা, এরপরে বিসমিল্লাহ বলা, বসা এবং ৩ নিঃশ্বাসে পানি পান করা। আবার পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা। একটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা একটা খুবই যেটা ভালো মুহাম্মদ নিয়ম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আগেই শিখিয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এখন এই নিয়মগুলো ফলো করলেই আসলে আমাদের জন্য উপকার হবে। উপকার হবে ইনশাআল্লাহ। একটানা একেবারে খুব বেশি না খেয়ে ধীরে ধীরে খাওয়া, ৩ নিঃশ্বাসে খাওয়া। শুরুতে বিসমিল্লাহ বললে তো অনেক ধরনের গবেষণা হচ্ছে, বিসমিল্লাহ বললে পানির মধ্যে কিছু অ্যান্টিবডি তৈরি হয় আমাদের শরীরের জন্য, যেগুলো উপকারী। এগুলো আসলে অনেক গভীর গবেষণার বিষয়। কিছু বিজ্ঞানী এগুলো নিয়ে, কিছু মুসলিম বিজ্ঞানী এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছেন, যদিও এগুলো আসলে অনেক চ্যালেঞ্জিং বিষয়। তারপরেও আমরা যেহেতু কিছু না কিছু উপকার আছেই, মহান আল্লাহ তাআলা আমাদের যে বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণের জন্যই দিয়েছেন, আমাদের শারীরিক কল্যাণ, মানসিক কল্যাণ, দুনিয়ার কল্যাণ এবং সর্বোপরি আখিরাতের কল্যাণ। সেজন্য আমাদের এগুলো বিষয়ে যত্নশীল থেকেই পানি পান করা থেকে শুরু করে সকল ধরনের নিয়ম কানুন মেনে চলা উচিত। তাহলেই আমরা অনেক ভালো থাকবো, দুনিয়াতেও ভালো থাকবো এবং ইনশাআল্লাহ আখিরাত জীবনটা অনেক সুন্দর হবে। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ। যদি আমরা আরো একটা বিষয় জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে প্রচন্ড রোদ পড়ছে এবং আমাদের শরীর ঘেমে গেছে এবং এখন মন চাইছে যে আমি যদি একদম ঠান্ডা পানি পেতাম তাহলে খুব ভালো হতো। আবার হাতের কাছে পেয়েও যাই। দেখা যায় যে রাস্তার পাশেই লেবু দিয়ে এবং একদম বরফ গলিয়ে আবার সেখানে আরো অনেক রকম জিনিস দিয়ে সেটা বিক্রি করা হচ্ছে এবং অনবরত সেখানে আমরা গিয়ে সেগুলো পান করছি এবং আত্মতৃপ্তির ঢেকুর তুলছি। এরকমভাবে খোলা জায়গার জিনিস খাওয়া বলেন কিংবা এই যে লেবু মিশিয়ে আরো যে সমস্ত জিনিসগুলো আছে, এই বিষয়টা পান করাটা আপনি কেমন করে দেখছেন? এই ধরনের রাস্তার পাশে আসলে যে কোনো খাবার, খোলা খাবার বা রাস্তার পাশে বিক্রি হচ্ছে এমন কোনো খাবার থেকে আসলে যতটুকু নিজেকে সেফ রাখা যায়, এগুলো যতটুকু অ্যাভয়েড করা যায় ততই আসলে ভালো। আমি অবশ্যই পরামর্শ দেবো, এই গরমে বিশেষভাবে সুস্থ থাকতে গেলে রাস্তা থেকে বা রাস্তার আশেপাশের যে খোলা খাবার বা এই ধরনের পানীয় পান করা থেকে সবাইকে বিরত থাকা উচিত এবং নিজের থেকেই আসলে টেস্টি স্যালাইন অথবা আমরা শরবত এগুলো বাসা থেকে তৈরি করে অথবা নিজের উদ্যোগে তৈরি করে আমরা এগুলো খেতে পারি। আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে গ্রহণ করা বিশেষ জরুরি, আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা এই পানিগুলো বা পানীয়গুলো গ্রহণ করতে পারি, শরবত, স্যালাইন এগুলো গ্রহণ করতে পারি। আর রাস্তার পাশে যখন আইস দিয়ে বরফ দিয়ে এগুলো তৈরি করা হচ্ছে, হঠাৎ করে গরম থেকে এসে এভাবে আমরা আসলে এত অতিরিক্ত ঠান্ডা কিছু খেয়ে ফেললে ঠান্ডা লেগে যাওয়ার রিস্ক অনেক বেশি। যাদের কোল্ড অ্যালার্জি আছে তাদের তো অবধারিত হবেই, আর যাদের অ্যালার্জি নাই তাদেরও গলা ব্যথা, সর্দি কাশি হতে পারে, এমনকি এটা থেকে পরবর্তীতে নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে। আর সাধারণত রাস্তার পাশের খোলা খাবারগুলো থেকে জন্ডিস অথবা টাইফয়েড জ্বর এই ধরনের প্রকোপগুলো আমরা গরমের সময় বেশি দেখে থাকি। তো এই বিষয়ে শিক্ষার্থীদের বিশেষভাবে সচেতন থাকা দরকার, অভিভাবকদের সচেতনতা জরুরি এবং বড় মানুষ যারা শ্রমজীবী পেশাজীবী আছি তাদেরও বিশেষভাবে খেয়াল রাখা উচিত, একটু সংযত থাকা উচিত, একটু ধৈর্যশীল থেকে নিজ উদ্যোগে নিজের মতো করে এই ধরনের পানীয়, শরবত, স্যালাইনগুলো যদি আমরা নেই তাহলে আমরা অনেকগুলো রোগ থেকে নিজে নিরাপদ থাকতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা এ পর্যায়ে আরো একটি বিষয় জানতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই গরমের সময় মানুষের অনেক মানসিক পরিবর্তন আসে। দেখা যায় যে অনেক বাচ্চা খিটখিটে স্বভাবের হয়ে যায়, সে একটুতেই রেগে যায় এবং মানসিক দিক দিয়ে সে এক প্রকার তার মধ্যে যেন অতিষ্ঠতা কাজ করে এবং সে একটুতেই রেগে যায়। এই যে সমস্ত বিষয়গুলো আছে, একজন গ্রীষ্মকালে বা এই গরমের সময় যদি শিক্ষার্থীর মেন্টাল হেলথ নিয়ে কিছু বলতেন।
হ্যাঁ, শিক্ষার্থীর মেন্টাল হেলথ খুবই জরুরি বিষয়। আমাদের শিক্ষার্থীরা যদি মানসিকভাবে প্রফুল্ল থাকে, হাসি খুশি থাকে, মন মেজাজ ভালো থাকে, তাহলে তাদের পড়াশোনা ভালো হবে, পড়াশোনায় মনোযোগটা ভালো বসবে। আর এইগুলো যে সমস্যাগুলো বললেন, এগুলোরও কিন্তু মেইনলি উৎপত্তি হচ্ছে পানি স্বল্পতা বা পানি শূন্যতা থেকে, মানে পর্যাপ্ত পানির অভাব থেকে। এবং আমাদের যেহেতু ঘামের মাধ্যমে পানি এবং কিছু লবণ শরীর থেকে বের হয়ে যাচ্ছে, অনেক সময় লবণের ঘাটতি থাকলেও এই ধরনের মন মেজাজে পরিবর্তন, মেজাজটা একটু খিটখিটে, একটু বিরক্তি ভাব, অথবা অল্পতেই রেগে যাওয়া, পড়াশোনায় মনোযোগ না বসা, ক্লাসে মনোযোগ না বসা, বা অস্বাভাবিক আচরণ করা, এগুলো বিভিন্ন ধরনের সমস্যা আমরা দেখে থাকি। তো এজন্য আমি বলবো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পানটাই এখানে নিশ্চিত করতে হবে, রাতে ভালো ঘুম নিশ্চিত করতে হবে, এবং গরম পরিবেশ, গরম হিট থেকে, গরমের যে অতিরিক্ত তাপ প্রবাহ, সেটা থেকে যতটুকু নিজেকে নিরাপদ রাখা যায়। আসলে মানুষ যখন যে কোনো অস্বস্তিদায়ক, কষ্টদায়ক কোনো পরিস্থিতিতে পড়ে, সে সময় তার জন্য ধৈর্য ধরে রাখাটাও অনেক কঠিন। তো আমাদের আগে থেকেই খেয়াল রাখতে হবে যাতে খুব গরমে অস্বস্তিদায়ক, কষ্টদায়ক কোনো পরিস্থিতিতে আমাদেরকে না পড়তে হয়। আর শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত পানি পান এবং গরমে নিজেকে কিভাবে ভালো রাখা যায়, নিজের শরীরের তাপমাত্রা কতটুকু নিয়ন্ত্রণ করা যায়, সেজন্য আমি বলবো যে মাঝে মধ্যে সম্ভব হলে রুমাল ভিজিয়ে হাত মুখ এগুলো একটু মুছে নেওয়া উচিত, তাহলে শরীরের হিটটা সেখানে নিয়ন্ত্রণ হবে। আর মাঝে মধ্যেই পানি পান করার অভ্যাসটা ধরে রাখতেই হবে পুরো গরমকালে। তাহলে পানির ঘাটতি যদি আমাদের শরীর না থাকে, পানির পরিমাণ শরীরে ভালো থাকে, আমাদের ব্রেনে রক্ত প্রবাহ, আমাদের ব্রেনে অক্সিজেন প্রবাহ, এটা স্বাভাবিক থাকলে পড়াশোনায় মনোযোগ আর মন মানসিকতা সব দিক থেকে ভালো থাকা সম্ভব। এই জন্য হ্যাঁ, ইনশাল্লাহ। তাহলে যদি আমরা বলতে চাই, তাহলে বলতে হবে এই জায়গাটাই পানি পান করতে হবে পর্যাপ্ত, সেই সঙ্গে রাতের ঘুমটা পর্যাপ্ত হতে হবে, আর নিয়মিত গোসলের যেটা অভ্যস্ত হওয়া, আর নিজেকে গরম থেকে ঠান্ডার দিকে বেশি রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এই অবশ্যই। মোটামুটি দিকগুলো আমরা খেয়াল রাখলে একজন শিক্ষার্থীর মেন্টাল হেলথ বলি, কিংবা এই গরমের যে মানসিক যে সমস্যাগুলো হয়, সেখান থেকে মানসিক যে পরিবর্তনগুলো হয়, পরিবর্তনগুলো সমস্যা হলে তো আসলে অনেক বড় বিষয়, জটিলতা তৈরি হলে তো আরো বড় বিষয়। আচ্ছা। তবে হিট স্ট্রোক হলে মানসিক কিছু পরিবর্তন বা সমস্যা দেখা যায়, সেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা যে বিষয়টা এখন আলোচনা করতে যাইবো, সেটা হচ্ছে যে এই গরমের সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক যে বিষয়টা, সেটা হলো হিট স্ট্রোক করা। এই বিষয়টা যে একজন মানুষ আসলে হিট স্ট্রোক করলো কিনা, এর উপসর্গগুলো কি কি, এবং কোন লক্ষণগুলো দেখে বুঝতে পারবো যে এই ব্যক্তিটার হিট স্ট্রোক হলো, এবং আমি নিজেই আমার শরীরের আসলে আমার এদিকে চলে যাচ্ছে কিনা, আমি সেগুলো কিভাবে বুঝতে পারবো। আর যদি হয়ে যায় তাৎক্ষণিক, তাহলে ওই ক্ষেত্রে আমার করণীয় কি হবে? হ্যাঁ, এই বিষয়টা আমাদের জন্য বিশেষভাবে এখন জরুরি। হিট স্ট্রোকে কিছু মানুষ, ইতিমধ্যে বাংলাদেশের কিছু মানুষ, একজন ডাক্তারও মারা গেছেন। তো হিট স্ট্রোকের বিষয়ে আসলে কতটুকু সচেতনতা জরুরি, এই ঘটনাগুলো থেকে আমরা বুঝতে পারছি। হিট স্ট্রোকের কিছু লক্ষণ আছে। সহজভাবে আমি বলতে গেলে, হিট স্ট্রোক আক্রান্ত হওয়ার আগে সাধারণত মানুষের শরীরের ঘামটা বন্ধ হয়ে যাবে। ঘামটা আমাদের শরীর থেকে হিট বাইরে বের করে দেওয়ার জন্য কাজ করে থাকে। তো আমাদের শরীরের ঘামটা যদি কমে যায় বা একেবারেই বন্ধ হয়ে যায়, আমরা তখন খুবই সতর্ক হয়ে যাওয়া উচিত যে আমার ঘামটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমাদের শরীরের যে নর্মাল মেকানিজম বা যে নর্মাল মানে পদ্ধতিগুলো মহান আল্লাহ তাআলা দিয়েছেন আমাদের উপকারের জন্য, সেগুলো আস্তে আস্তে অ্যাবনর্মালিটির দিকে যাচ্ছে, অস্বাভাবিক ভাবে রেসপন্স করছে। সাধারণত তাপ প্রবাহ বেশি থাকলে, বাতাসে আর্দ্রতা বেশি থাকলে শরীর থেকে ঘাম এর মাধ্যমে হিটটা পরিবেশে আর যেতে পারে না, তখন ঘাম সাধারণত আস্তে আস্তে কমতে থাকে, এবং বন্ধ হয়ে গেলেই সাধারণত শরীরের তাপমাত্রা অতিরিক্ত মাত্রায় বেড়ে যায়। শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে বেড়ে গেলে, শরীরের ঘাম একদম বন্ধ হয়ে গেলে, মাথা প্রচন্ড ব্যথা শুরু হলে, বমি বমি ভাব বা বমি, অথবা হঠাৎ করে ডায়রিয়া শুরু হলে, অথবা মানসিকভাবে হঠাৎ করে ভারসাম্যহীন আচরণ, অস্বাভাবিক আচরণ, খুবই খারাপ দুর্ব্যবহার অনেক সময় আশেপাশে মানুষের সাথে হয়ে যেতে পারে। এইগুলো বিষয়ে খেয়াল করা উচিত, এবং এগুলো বিষয়ে দেখা মাত্রই আমাদের আশেপাশে সবাইকে সচেতন হওয়া উচিত তার আসলে হিট স্ট্রোকের দিকেই অগ্রসর হচ্ছে। এবং হিট স্ট্রোক হয়ে গেলে আলটিমেটলি শরীরে খিঁচুনি হতে পারে, এমনকি কেউ অজ্ঞান হয়ে পড়েও যেতে পারে। তো হিট রিলেটেড যে অসুস্থতাগুলো রয়েছে, সেখানে আরো কিছু অসুস্থতায় অজ্ঞান হয়ে যেতে পারে।
তো হিট স্ট্রোক হলে যদি অজ্ঞান হয়ে যায়, তখন আমার শরীরে হাত দিলেই বুঝবো শরীরের তাপমাত্রা অত্যন্ত বেশি এবং শরীরে বিন্দুমাত্র ঘাম নেই, এবং রোগীর তো অস্বাভাবিক আচরণ, সাথে বমি বমি ভাব, বমি, প্রচন্ড মাথা ব্যথার কথা বলতে পারে। এবং তার পেশাবের খবর নিতে গেলে বোঝা যাবে হয়তো যে তার হয়তো গত সকালে ওঠার পর তার পেশাবই হয় নাই, অথবা 8-10 ঘন্টা যাবত তার কোনো পেশাবই হয় নাই, অথবা তার খুবই গাঢ় হলুদ পেশাব হচ্ছে। তাহলে বুঝতে হবে যে আমাদের হিট স্ট্রোক হয়ে গেছে বা হিট স্ট্রোকের দিকে যাচ্ছে। চলে যাচ্ছে। এগুলো বিষয় থেকেই আসলে আচ্ছা। সবাইকে সতর্ক হয়ে পরবর্তী পদক্ষেপ যদি গ্রহণ আমরা করা উচিত। এই জায়গাটায় আসি যে এখন আমার এই সমস্ত উপসর্গগুলো দেখা গেল, কিংবা আমার পাশের একজনের এই সমস্ত হলো, তাৎক্ষণিক আমি কি করতে পারি? সাধারণত এই অসুস্থতাগুলো সাধারণত যারা অনেক বেশি সময়ে গরমে থাকেন, অথবা একটা ভালো শীতল পরিবেশ থেকে হঠাৎ করে অতিরিক্ত গরমের পরিবেশে গেলেন, এই সময় হঠাৎ করে তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের ওই অবস্থায় সেই ব্যক্তিকে অবশ্যই ঠান্ডা পরিবেশে আনা উচিত। প্রথমত ছায়াযুক্ত পরিবেশে, অথবা সম্ভব হলে রুমের ভিতরে খুব ঠান্ডা পরিবেশে, এসি সম্ভব হলে এসিতে, অথবা এয়ার কুলার ফ্যান থাকলে সেটার সামনে, অথবা যে কোনো ফ্যান থাকলে ফ্যানের সামনে নিয়ে যেয়ে শোয়ানো উচিত। এবং সেই অবস্থায় শরীর থেকে কাপড় যতটা সম্ভব আমাদের সরিয়ে ফেলা উচিত। সেই সময় যদি সম্ভব হয় আমাদের নলকূপের পানি অথবা ঠান্ডা পানি তার শরীরে যতটুকু সম্ভব মাথায় দেওয়া অথবা শরীরে ছিটিয়ে দেওয়া উচিত। আইসের ব্যবস্থা থাকলে, বরফ থাকলে সেগুলো আমাদের শরীরের বিভিন্ন ভাঁজে, আমাদের যেমন হাতের ভাঁজে, হাতের মুঠোয়, বগলে, অথবা আমাদের শরীরের বিভিন্ন স্থানে সেই বরফগুলো দিয়ে স্পর্শ করা উচিত। তাহলে হিট যদি 10-15 মিনিটের মধ্যেই কমে আসতে শুরু করে, এবং তার কাছে আমরা যদি শুনতে পারি, সে যদি কথা বলতে পারে, সে যদি বলতে পারে হ্যাঁ আমার ভালো লাগছে, আমার মাথা ব্যথা নেই, আমার কোনো কিছু অস্বাভাবিক মনে হচ্ছে না, অথবা আমার বমি বমি ভাব, বমি, এগুলোর কোনো অসুবিধা নেই, এবং কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে তার শরীরটা ঘেমে যাচ্ছে এবং ঘামটাও তার শরীরে আসতে শুরু করেছে, তাহলে আমরা বুঝতে পারবো যে হিট স্ট্রোক থেকে তিনি রিকভারির দিকে যাচ্ছেন। আর আমরা এগুলো ব্যবস্থা করার পরেও যদি কোনো উন্নতি না দেখি, বরঞ্চ রোগী অজ্ঞান হয়ে আছে, অথবা তার মেজাজ মানসিকতা এখনো আগের মতোই হয়ে আছে, ভারসাম্যহীন অবস্থায় আছে, অস্বাভাবিক আচরণ এখনো করছেন, তাহলে অতি সত্বর আমাদের নিকটস্থ চিকিৎসা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া উচিত। এবং এই সময় অবশ্যই আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি সম্ভব হয়, রোগীর জ্ঞান থাকে, তাহলে তাকে বসিয়ে যে কোনো স্যালাইন পান করা উচিত। ওর স্যালাইন হতে পারে, টেস্টি স্যালাইন হতে পারে, যে কোনো শরবত যদি আমরা ট্যাঙ্ক পাই জাতীয় শরবতগুলো আমরা দিতে পারি, বা বেলের শরবত যদি হোমমেড হয়, এগুলো যদি আমরা বাসায় কারো যদি অসুস্থ হয় তখন দিতে পারি, তাহলে তার পানি স্বল্পতা, পানি শূন্যতা, এগুলো যতটুকু দ্রুত পূরণ করা যাবে তত দ্রুত আমাদের শরীরের ঘাম চলে আসবে, শরীরের হিটটা বের হবে, আমাদের হিট স্ট্রোকের জটিলতার রিস্কগুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হিট স্ট্রোক যদি হয় কোনো ব্যক্তির, তাহলে তার উপসর্গগুলো কেমন হবে এবং আমরা তাৎক্ষণিক কি চিকিৎসা নিতে পারি। তাৎক্ষণিক চিকিৎসার মধ্যে যেটা বললাম, শরীরটাকে ঠান্ডা শরীরটাকে করা ঠান্ডা এবং করা এবং অবশ্যই স্যালাইন দেওয়া উচিত। স্যালাইন তবে দেওয়া শোয়ে উচিত। থেকে অবশ্যই দেওয়া যাবে না। শুয়ে থেকে স্যালাইন দিতে গেলে সেটা শ্বাসনালীতে চলে যেয়ে আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতির মারাত্মক কারণ ক্ষতি হতে হয়ে পারে। যেতে পারে। অবশ্যই কষ্ট করে হলেও তাকে পরিপূর্ণভাবে বসিয়ে রেখেই যে কোনো পানীয় বা স্যালাইন বা শরবত এগুলো দেওয়া উচিত। দেওয়া উচিত, জি। এবং সেটা যথাসম্ভব ঠান্ডা হলে ভালো। এখানে আর কোল্ড অ্যালার্জি বা মানে তার সর্দি কাশি লাগবে কিনা ওই চিন্তা না করে যতটুকু সম্ভব যত ঠান্ডা পানীয় দেওয়া যায় ততই ভালো তত হবে, বেশি ভালো হবে। ততই উপকার যেটা হবে। আমরা একটু আগে বলছিলাম যে হঠাৎ করে গরম থেকে এসে ঠান্ডা হ্যাঁ, না হঠাৎ খাওয়া, করে গরম এখানে থেকে ঠান্ডা বিপরীতটা। হলে এখানে আমরা একটু ব্যতিক্রম, কারণ এখানে আমাদের রিস্ক, যেটা আমাদের শরীরের জন্য রিস্ক, হিট স্ট্রোক পুরোপুরি হয়ে গেলে আমাদের শরীরের লিভার, কিডনি, হার্ট, ব্রেন সবকিছু অচল হয়ে যেতে পারে, আমাদের আইসিইউ পর্যন্ত চলে যেতে হতে পারে। সেজন্য আগে থেকেই এই বিষয়গুলো গ্রহণ করলে, এবং মোটামুটি হয়তো অনেক মানুষই এগুলো সচেতন আছেন, তবে এই যে মুখে স্যালাইন খাওয়া বা ঠান্ডা জাতীয় কিছু খাওয়ানো, এই বিষয়ে হয়তো বা কারো নলেজে ঘাটতি থাকলে এই বিষয়ে আসলে সতর্ক থাকা উচিত, খেয়াল রাখা উচিত। প্রিয় দর্শক, অবশ্যই আমরা সমস্ত বিষয়গুলো খেয়াল রাখবো, এবং যেহেতু তীব্র তাপদাহ চলছে, আপনি এবং আপনার আশেপাশের কেউ যদি এরকম রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই তাৎক্ষণিক এই সমস্ত ব্যবস্থাগুলো নেব এবং অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার জন্য অধিকারে শেয়ার করবেন। এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই যেমন আপনার জানার প্রয়োজন আছে, অন্য কারো জানার প্রয়োজন আছে, যেন অন্যের কাছেও এরকম বার্তাগুলো পৌঁছে যায়, সেজন্য অবশ্যই আপনি অধিকারে শেয়ার করবেন, অন্যের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন। এর পরবর্তীতে আপনারা যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে অতিরিক্ত গরমের কারণে দেখা যায় যে আমাদের অনেক শিক্ষার্থী ক্লাসে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে এই অজ্ঞানটা সে কোন দিক থেকে হতে পারে, এবং যদি অজ্ঞান কেউ হয়ে যায়, তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাগুলো আমরা কি রাখতে পারি?
হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ঘটনাগুলো বেশি ঘটে। অনেক সময় বাইরের পরিবেশেও কিছু সাধারণ মানুষদের মধ্যেও দেখা যায়। অজ্ঞান হয়ে গেলে তাকে ১ম এই যেকোনো ঠান্ডা ছায়াযুক্ত স্থানে নেওয়া উচিত এবং তাকে পুরোপুরি শুইয়ে দেওয়া উচিত এবং সম্ভব হলে তার পা ২ টা একটু উঁচু করে পায়ের যে মাংসপেশিগুলো আছে সেগুলো আমরা হাত দিয়ে একটু ম্যাসাজ করে দিতে পারি এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসার সম্ভাবনা থাকে। সাধারণত ১ মিনিটের মধ্যেই জ্ঞান ফিরে আসে। এর মাঝেও যদি জ্ঞান ফিরে না আসে তাহলে আমরা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল বা ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। আর জ্ঞান ফিরে আসার সাথে, সাথে আমরা তাকে অবশ্যই বসিয়ে নরমাল স্যালাইন বা টেস্টি স্যালাইন নরমাল তাপমাত্রার সেগুলো আমরা পান করিয়ে দিতে পারি। এগুলো সাধারণত হিট রিলেটেড অসুস্থতা। শরীরের হিট যখন বের হতে না পারে স্কিনে যেয়ে সাধারণত আমাদের ব্লাড সার্কুলেশন গুলো স্কিনে বেশি চলে যায়। তখন দেখা যাচ্ছে আমাদের ব্রেনে ব্লাড সরবরাহের পরিমাণ কমে যায়। তখনই সাধারণত এগুলো বেশি হয় এবং পানি স্বল্পতা থাকলেও এই রিস্কটা বেশি থাকে। সেজন্য এখানেও আবার একইভাবে পানি স্বল্পতা যাতে না হয়, নিয়মিত পর্যাপ্ত পরিমাণে কিছুক্ষণ পর সবসময় মাঝে মধ্যে অল্প, অল্প করে হলেও পানি পান করতে থাকা উচিত। জাযাকাল্লাহু খায়রান। আমরা দীর্ঘক্ষণ থেকে আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ অনেক স্বাস্থ্য বিষয়ক জ্ঞান অর্জন করছি এবং আমরা অনেকটাই স্বাস্থ্য সচেতন হব ইনশাআল্লাহ। সেই সঙ্গে আমাদের যারা স্কুলগামী শিক্ষার্থী আছেন, যারা আমাদের টিচার আছেন তারাও একটু সচেতন হবেন। আবার দেখা যায় যে টিচারদের সঙ্গে যারা রিক্সায় যাওয়া আসা করেন, সেখানে রিক্শাওয়ালা থাকে। আবার বিভিন্ন পরিবেশে তারা মিশেন, সে সমস্ত বিষয়গুলো তারাও খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। যদি এই ক্ষেত্রে একটু জানাতেন যে এই শরীর ঘামার কারণে অনেক শিশুর, শিক্ষার্থীর আবার দেখা যায় যে শিক্ষকের আবার এমনও দেখা গেছে যে কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি করেন কিন্তু তার শরীর ঘামে এবং সেখান থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হয়। যার কারণে তিনি নিজেও বিরক্ত বোধ করেন। এই ক্ষেত্রে আমরা এই রোগ থেকে কিভাবে বের হতে পারি? এটা আসলে খুবই অস্বস্তিদায়ক এবং খুবই বিব্রতকর একটা পরিস্থিতি যে আমাদের গরমে তো শরীর ঘামবেই, কিন্তু শরীর ঘামার দরুন যদি আমাদের শরীরে ঘামের জন্য শরীরে যে দুর্গন্ধ বের হয়, এটার জন্য আশেপাশের অনেক মানুষই বিরক্ত হন এমনকি নিজেকেও আসলে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এজন্য অবশ্যই আমাদের ঘাম যাতে শরীরে অতিরিক্ত না হয়, সেজন্য কিছু স্পেসিফিক ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে এই মাসের মাসিক আত্মাহারিকে আমাদের একটা লেখা প্রকাশিত হবে। সেটা পড়ার জন্য সবাইকে অনুরোধ করব। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে এবং আমি যে বিষয়গুলো বলতে চাই সেটা হলো আমরা খাওয়ার সময় গরম খাবার খাওয়া থেকে বিরত থাকব। আমরা চা, কফি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব। গরমকালীন সময়ে গরমে পরিবেশে গেলে ঘাম বেশি হবে এটা আমরা সবাই জানি বুঝি। সেজন্য আমরা গরমে রোদ বা অতিরিক্ত গরম এর পরিবেশে আমরা গেলেও সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে অবশ্যই ঢিলেঢালা ইসলামসম্মত পোশাকের দিকে এখানে খেয়াল রাখা উচিত। ইসলাম আমাদেরকে বলে ঢিলেঢালা পোশাক পরতে, আমাদেরকে সাদা পোশাকের প্রতি বেশিভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। খুবই হালকা রঙের পোশাকগুলো এই সময় আমাদেরকে গরমে অতিরিক্ত ঘাম থেকে আমাদেরকে নিরাপদ রাখতে পারে এবং আমরা খাওয়ার সাথে, সাথে বাসা থেকে বের না হয়ে কিছু সময় বিশ্রাম নিয়ে বের হলে শরীরের ঘামটা কম হবে। আমরা যদি গরমের পরিবেশে থাকতেই হয়, আমরা মাঝে মধ্যে রুমাল, টিস্যু এগুলো দিয়ে আমাদের শরীরের ঘামটা মুছে নিতে পারি এবং আমরা বাসা থেকে বের হওয়ার আগে, কর্মক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই গোসল করে নেওয়া উচিত। যাদের এই ধরনের সমস্যা হয় তাদেরকে এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমাদেরকে বাসা থেকে বের হওয়ার আগেই খুবই ভালোভাবে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু মেডিকেটেড সাবান অথবা খুবই সুন্দর সুগন্ধযুক্ত সাবান দিয়ে গোসল করে নেওয়া উচিত। কর্মক্ষেত্রে যাওয়ার পরে তাহলে আমরা অনেকটাই রিফ্রেশ থাকতে পারবো। আমাদেরকে বিভিন্ন ধরনের আতর অথবা পাউডার, টেলকাম পাউডার এগুলো আমরা ব্যবহার করতে পারি। এর মাধ্যমে আমরা আমাদের গরমের যে অস্বস্তিদায়ক অবস্থা পরিস্থিতি এগুলো থেকে নিরাপদ থাকতে পারি এবং আমরা অবশ্যই মানসিকভাবে সময় যতটুকু শান্তশিষ্ট, যতটুকু মানসিক চাপমুক্ত, টেনশনমুক্ত, অস্থিরতামুক্ত থাকতে পারি সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখি যে যেকোনো সময় মানসিক চিন্তা, টেনশনে থাকলে আমরা অনেক এসির মধ্যে থাকলেও আমরা ঘেমে যাই। আমরা সাধারণত ভাইবা বোর্ডে গেলে বা খুবই বিব্রতকর কোনো একটা জায়গায় গেলে হঠাৎ করে আমরা মানসিক চাপের কারণে আমাদের শরীরের যে সংবেদনশীল স্নায়ুতন্ত্র সেটা উদ্দীপ্ত হয়ে যায় এবং সেটা উদ্দীপ্ত হলেই আমাদের শরীরে অটোমেটিক ঘাম বেশি হতে থাকে। তো এইগুলো বিষয়ে খেয়াল রাখলে, এমনকি আরেকটা বিষয়ে যেটা আমরা মানসিকভাবে খেয়াল রাখতে পারি, বাইরে হয়তো গরম পরিবেশ খুবই অস্বস্তিদায়ক, খুবই খারাপ লাগছে, এই সময় যদি আমরা মনে মনে করতে থাকি যে বাইরের এটা গরম পরিবেশ, এই পরিবেশে আমি যাচ্ছি, আমার তো খুব খারাপ লাগছে, এই গরম আসলে অনেক কষ্টদায়ক, অস্বস্তিদায়ক,
মানে এটা যে মনে করছি, মনে করলেই আমাদের গরমটা আরো বেড়ে যায়। আর আমরা যদি মনে করি যে আমরা একটা মোটামুটি ভালো পরিবেশে আছি, আমি আজকে সকালে শাওয়ার নিয়ে আসছি, আমি যে পরিবেশে যাচ্ছি এখানেই আমাকে থাকতে হবে, এখানেই কাজ করতে হবে, এর সাথে আমি এখন মিশে গেছি এবং এটার সাথে আমি মানিয়ে নিয়েছি, এখানে আমার খুব বেশি কষ্ট হচ্ছে না। মানসিকভাবে এটা যদি আমরা মনে করতে পারি তাহলে অনেকাংশেই গরমের অনুভূতিটা আমাদেরকে তাড়া করবে না এবং তখনও আমাদের শরীরের ঘাম অনেকাংশেই কম হবে। এবং এক্ষেত্রে আমরা অস্বস্তিদায়ক বিব্রতকর পরিস্থিতি থেকে খুব ভালোভাবে নিরাপদ থাকতে পারি এবং আমরা বাইরে থেকে ফিরেও অবশ্যই সবাইকে শরীরের ঘাম মুছে পোশাক পরিবর্তন করে আমাদেরকে গোসল করা উচিত। আর মাঝে মধ্যে আমরা ঠান্ডা পানিতে ভেজানো রুমাল বা তোয়ালে দিয়ে আমরা হাত মুখগুলো কর্মক্ষেত্রেও মুছে নিতে পারি। আর আমরা প্রতিদিন চেষ্টা করব আলাদা আলাদা পোশাক পরতে। একই পোশাক পরে প্রতিদিন গেলে তো অবশ্যই সেটার দুর্গন্ধ বেশি হবে। সেজন্য চেষ্টা করতে হবে যত কষ্টই হোক গরমে নিয়মিতভাবেই একটা পোশাক একদিন পরার পরে গরমে ঘাম বসে গেলে সেটা পরের দিন ধুয়ে তারপরে পরা উচিত। এভাবে আমরা আমাদের চর্মরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ থেকেও আমরা নিরাপদ থাকতে পারি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি বিষয় জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা কর্মক্ষেত্র হোক, সেই জায়গাটা আমরা দীর্ঘ সময় সেখানে পার করি। ওই দীর্ঘ সময় পার করার ক্ষেত্রে এই যে তীব্র তাপদাহ চলছে কিংবা গরমের সময় অথবা যে কোনো সময়ই হোক, আমরা এই দীর্ঘ সময়টাকে কেমন করে কাজে লাগাতে পারি এবং এই সময়ে আমরা স্বাস্থ্যের দিকে কেমন করে খেয়াল রাখতে পারি? এটা আমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনে, আমাদের পেশাজীবী জীবনের জন্য, আমাদের শিক্ষা জীবনের জন্য আমাদেরকে বাইরে থাকতে হয়, বাইরে যেতে হয়, বাইরে কাজ করতে হয়। এই ক্ষেত্রে বাইরে একটা নির্দিষ্ট সময় সাধারণত প্রতিদিন কয়েক ঘন্টা পর্যন্ত অবস্থান করতে হয়। আর যারা শ্রমজীবী মানুষ তাদেরকে তো সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্তই অবস্থান করতে হয়। তো এক্ষেত্রে বলব যারা সূর্যের মানে সরাসরি সূর্যের রোদে থাকতে হয় তাদেরকে অবশ্যই ১.৫ থেকে ২ ঘন্টা পর ১৫ থেকে ২০ মিনিট কমপক্ষে ছায়াযুক্ত স্থানে অবশ্যই বিশ্রাম নিতে হবে। আর যারা অফিসে বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার পথে রোদে যেতে হচ্ছে, আসতে হচ্ছে, তারা রোদে ছাতা ব্যবহার করবেন, তাদের টুপি বা ক্যাপ ব্যবহার করতে পারেন। হালকা পোশাক, ঢিলেঢালা পোশাক পরে তারা যাবেন এবং তাদের সাথে সবার সাথে বোতল রাখা উচিত এবং মোটামুটি ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা পর, পর অল্প করে হলেও কিছুটা হলেও পানি পান করা উচিত এবং আমাদের সারাদিনের পানি পান করার যে হিসেবটা সেটা মিলিয়ে দেখা উচিত আমার পানি পান পর্যাপ্ত হচ্ছে কিনা এবং খেয়াল রাখতে হবে যে আমার পেশাবটা ঠিকমতো হয়েছে কিনা। কারণ সাধারণত পেশাব বন্ধ হয়ে গেলে বা পেশাবের রং খুবই গাঢ় হয়ে আসলে পরবর্তীতে হিট স্ট্রোকের দিকে, পানি স্বল্পতার কারণেই তো হিট স্ট্রোকের দিকে আমরা এগিয়ে যাই। তো ওই পূর্ব সচেতনতামূলকভাবে আমরা হিট স্ট্রোক থেকে নিজেদেরকে নিরাপদে রাখতে এই বিষয়গুলোই বিশেষভাবে খেয়াল রাখা দরকার। জি, জাযাকাল্লাহু খাইরান। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি। আমরা আর কয়েকটি প্রশ্ন করব ইনশাআল্লাহ, এরপরে শেষ করব। এই গরমের সময় দেখা যায় অনেকের পেট খারাপ হয় এবং পেট ফেঁপে যায়। আস্তে, আস্তে সেখান থেকে ডায়রিয়া শুরু হয়। তো এই গরমের সময় যদি আমরা পেটকে সুরক্ষা রাখতে চাই, তাহলে আপনি কি উপদেশ দিবেন? হ্যাঁ, গরমের সময় পেটের সমস্যা এটা খুবই কমন সমস্যা। ডায়রিয়ার প্রকোপটা এই সময় অনেক বেশি হয়। বেশিরভাবে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপটা বেশি দেখা যায়। এমনকি প্রাপ্তবয়স্কদের মধ্যেও ডায়রিয়া দেখা যায় এবং মানে বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায় অধিকাংশই খোলা খাবার, বাসি খাবার বা বাইরের রাস্তার ধারের খাবার খেয়েই এই সমস্যাগুলো হয়েছে অথবা যারা পার্সোনাল হাইজিন মেইনটেইন করতে কিছুটা হলেও গাফিলতি করছেন তাদের মধ্যে এই সমস্যাগুলো হয়েছে। তো আমি পরামর্শ দেব, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে সাধারণত বিভিন্ন মানে রাস্তার ধারে কিছু দোকান থাকে, সেখান থেকে শিক্ষার্থীদেরকে দূরে থাকা উচিত। সেখানকার কোনো খাবারই এখন গ্রহণ না করা কর্তব্য। বাসা থেকে হোমমেড খাবার নিয়ে আসা উচিত। পর্যাপ্ত পরিমাণে পানি এবং টেস্টি স্যালাইন বা শরবত এগুলো বাসা থেকে এনে খাওয়া উচিত এবং কোনো খাবারের রং অথবা গন্ধ অথবা স্বাদ যদি পরিবর্তন হয়ে যায়, সেটা ২ ঘন্টায়ও হতে পারে, ৪ ঘন্টায়ও হতে পারে, তাহলে ওটা অবশ্যই পরিহার করা উচিত। আর আমাদের সাধারণত খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাসটা এখানে বেশিভাবে গুরুত্ব দিতে হবে। খাওয়ার আগে কমপক্ষে ১ মিনিট সাবান দিয়ে ২ হাত খুব ভালোভাবে পরিষ্কার করে শিক্ষা প্রতিষ্ঠানে থাকাকালীন সময়েও এই বিষয়টা শিক্ষকরা খেয়াল রাখা উচিত এবং আমরা যারা শিক্ষার্থী আছি তারা একজন আরেকজন সহপাঠীর দিকেও এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এগুলো আসলে গুরুত্ব দেওয়ারই বিষয়। এগুলো আসলে অনেক অবহেলা করা হয় এবং এজন্য অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা হয়ে থাকে, অনেক ধরনের জটিলতা হচ্ছে। এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে এই বিষয়গুলো বিশেষ গুরুত্ব এবং যত্ন সহকারে খেয়াল রাখলে ইনশাআল্লাহ আমরা পেটের সমস্যা থেকে নিরাপদ থাকতে পারবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। এরপরে যে বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে যে
এই যে গরম চলছে এবং এর কারণে দেখা যায় যে আমাদের পেট খারাপ হচ্ছে, নানান রকম সমস্যা হচ্ছে। যদি সুস্থ থাকতে চাই তাহলে সুস্থ থাকার জন্য আপনি কোন উপদেশগুলো দিবেন? যদিও আপনার পুরো বক্তব্যের মধ্যে বা পুরো আলোচনার মধ্যে অনেকটা চলে এসেছে। এরপরেও আমরা কোন খাবারগুলোকে এড়িয়ে চলতে পারি? এখানে আমাদের যে খাবারগুলো বিশেষভাবে এড়িয়ে চলা প্রয়োজন সেগুলোর মধ্যে প্রথমেই আসবে খোলা খাবার। সেটা রাস্তার ধারেও হতে পারে, বাসারও হতে পারে। যেকোনো খোলা খাবার সবসময়ই বর্জনীয়। কারণ খোলা খাবারে যেকোনো সময় মাছি, মশা বা যেকোনো পোকা পড়তে পারে, যেগুলোর মাধ্যমে আসলে রোগ জীবাণু ছড়িয়ে থাকে। এছাড়াও বাতাসের ধুলা ময়লার মাধ্যমেও রোগ জীবাণুগুলো এসে বাতাসের মাধ্যমে খাবারে পড়তে পারে। সেজন্য খোলা খাবার প্রথমত পরিহার করতে হবে। যেকোনো বাসি খাবার বা অনেকের মধ্যে পান্তা ভাত খাওয়ার প্রবণতা এই সময়ে দেখা দেয়। সেগুলো থেকেও যতটুকু সম্ভব নিরাপদে থাকাই উচিত। অ্যা দেখতে হবে যে খাবারের স্বাদ বা গন্ধ খুব বেশি মাত্রায় পরিবর্তন হয়ে গেছে কিনা। খাবারের স্বাদ গন্ধ সাধারণত ব্যাকটেরিয়া জন্মানোর মাধ্যমে, ব্যাকটেরিয়া তৈরি হওয়ার মাধ্যমেই পরিবর্তন হয়ে থাকে। সেগুলো আমাদের শরীরের জন্য অনেক সময়ই ক্ষতিকর হয়ে যায়। সেজন্য বাসি খাবারগুলো এভয়েড করতে হবে। রাস্তার ধারের খাবারগুলো সেগুলো যতই ঢাকা থাকুক, যেভাবেই থাকুক না কেন এভয়েড করা উচিত। কারণ সেখানে প্রপার হাইজিন কখনোই মেইনটেইন করা সম্ভব হয় না। আর এর পাশাপাশি ভাজা-পোড়া, তৈলাক্ত খাবার এগুলো খেলে সাধারণত শরীরের বিপাক ক্রিয়া বেশি হয়ে যায়, শরীরের হিটটা অতিরিক্ত হয়ে যায়। সেজন্য এগুলো হজম করাও অনেক সময় অনেকের জন্য কঠিন হয়ে যায়। আর তাড়াহুড়া করে খেলে তো সেটাও হজমের জন্য ক্ষতিকর, মানে হজম হতে সমস্যা দেখা দেয়। তো এগুলোর বিষয়ে খেয়াল রাখা উচিত এবং চা, কফি খাওয়ার অভ্যাস যাদের আছে সেগুলো এই সময়ে যথাসম্ভব এড়িয়ে এড়িয়ে চলাই চলাটাই বেশিভাবে বেশি ভালো দরকার। হবে। হ্যাঁ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা জানলাম যে সুস্থ থাকতে আমরা কোনগুলো এড়িয়ে চলবো। যদি এবার আমাকে বলতেন যে শরীরকে সুস্থ রাখতে এবং ঠান্ডা রাখতে আমরা কোন খাবারগুলো, কোন সবজিগুলো গ্রহণ করতে পারি? হ্যাঁ, এখানে আমরা গ্রীষ্মকালীন বা আমাদের বাজারে পাওয়া যায় যেকোনো ধরনের সবজি আমাদের জন্য খুবই উপকারী। এখানে আমাদের জন্য মাছ, ডিম এগুলো আমাদের সাধ্যমতো যেটা সম্ভব এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। আর আমাদের জন্য এখানে বিশেষভাবে উপকারী হবে যে সকল ফলের মধ্যে পানির পরিমাণ অনেক বেশি থাকে। যেমন তরমুজ অথবা লেবু, কমলা, মাল্টা এই জাতীয় ফলগুলো। সাথে বেলের শরবতটা আমাদের জন্য এখানে বিশেষভাবে উপকারী হতে পারে। আর লেবু শরবত করে খাওয়া যেতে পারে। বাসায় লেবু, চিনি দিয়ে শরবত তৈরি করে খাওয়া এটা খুবই উপকারী। আর এখানে আমরা টেস্টি স্যালাইন অথবা ওটস স্যালাইন কমপক্ষে ১ টা করে প্রতিদিন খাওয়ার অভ্যাস রাখা উচিত। বড় ছোট সবার জন্য। তাহলে আশা করি অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা, জটিলতা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো। খুবই সুস্থ, সতেজ, সবলভাবে আমরা কর্মক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে আমাদের দক্ষতা উন্নয়ন করতে পারবো এবং নিজেরা এগিয়ে যেতে পারবো। আমরা অনেক ভালো থেকে আমাদের এই গরমকালীন সময়েও স্বস্তিদায়ক একটা পরিবেশের মাঝে নিজেকে রাখতে পারি এবং স্বাস্থ্য সচেতনতার আসলে অনেকগুলো কথা বলা হয়েছে। সেগুলো খেয়াল রেখে নিজের মতো করে আশেপাশের মানুষের দিকে খেয়াল রেখে আমরা যতটুকু সম্ভব মেনে চললেই আমাদের জন্য উপকার হবে। এগুলো থেকে যত আমরা দূরে থাকবো আমাদের আসলে অপকারই হবে। সেজন্য যত সম্ভব আমাদের সবকিছু খেয়াল রেখে মেইনটেইন করা উচিত। আসলে খুব বেশি নিয়ম নাই, খুবই অল্প নিয়ম, খুবই অল্প কথা। এগুলোই আসলে বারবার বলা হয়েছে। এগুলোই বারবার বলা হয়েছে গুরুত্ব দেওয়ার জন্য এবং অধিকাংশ সমস্যার পেছনে কিছু কমন কারণই আসছে এবং উপদেশও অলরেডি সবকিছু বলা হয়েছে। সেগুলোই একটু গুরুত্ব সহকারে সবাই খেয়াল রাখলে ইনশাআল্লাহ সবসময়ই ভালো থাকা সম্ভব। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দীর্ঘক্ষণ আপনার সঙ্গে আলোচনা করছিলাম আলহামদুলিল্লাহ এবং আমরা আপনার কাছ থেকে স্বাস্থ্য বিষয়ক অনেক বিষয় জানলাম। এখন আমাদের মানার পালা। আমরা মানতে পারলেই স্বাস্থ্যের দিক দিয়ে আমরা একটু হলেও আগের চাইতে ভালো থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমার পক্ষ থেকে যতটুকু বলার আমি সাধ্যমত চেষ্টা করেছি সবার উদ্দেশ্যে বলার জন্য। সেখান থেকে এখন কতটুকু কে মনে রাখতে পারবেন, খেয়াল রাখতে পারবেন এবং কতটুকু সেটা মানতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এক্ষেত্রে আমার বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "সেই আমলই আল্লাহর নিকট অধিক প্রিয়, যেই আমল আ অল্প হলেও প্রতিদিন নিয়মিত করা করা হয়, হয়। নিয়মিত করা হয়।" তো নিয়মিত বলতে প্রতিদিন করা হয়। তাহলে প্রতিদিনই আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখা দরকার, আমি অনেক বিষয় বলেছি। এগুলো থেকে আসলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি বলতে চাই তাহলে নিয়মিত পানি পান করা, গরম পরিবেশ থেকে খেয়াল রাখা, গরমের ঘামটা শরীরে বসতে না দেওয়া এবং রোদ, গরম বা অতিরিক্ত হিট থেকে নিজেকে যথাসম্ভব সেফ রাখা এবং আশেপাশের মানুষের প্রতি খেয়াল রাখা। তাহলে সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমরা দোয়া করি যেন মহান প্রভু আপনাকে এর বিনিময়ে
ইহকালে পরকালে শান্তি ও মুক্তি দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমারও আমিন। অনেক ভালো লাগলো এই অনুষ্ঠানে আসতে পেরে, এবং আমার কথার মাধ্যমে একজন মানুষও যদি একটুও উপকৃত হন, আমি মনে করব আমার এই অনুষ্ঠানের সার্থকতা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আরো সুন্দর বিষয়ে আরো সুন্দরভাবে সবার সামনে উপস্থাপন করে সবার মধ্যে জি, স্বাস্থ্য ইনশাআল্লাহ। সচেতনতা তৈরি করতে পারি। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের সৌজন্যে আর তারেক টিভির পরিবেশনায় শিক্ষা সংলাপ। আজকের ষষ্ঠ পর্ব। ষষ্ঠ পর্বের প্রতিপাদ্য বিষয় ছিল তীব্র গরমে মানুষের স্বাস্থ্য সুরক্ষা। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ডাক্তার মহিদুল হাসান মারুফ, রাজশাহী মেডিকেল কলেজের তিনি চিকিৎসক। আমরা তার কাছ থেকে অনেক বিষয় জানলাম। অবশ্যই আপনারা এগুলো মানার চেষ্টা করবেন এবং অন্যকে এই সমস্ত বিষয়গুলো মানতে উদ্বুদ্ধ করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সে সঙ্গে সামনের পর্ব দেখার আহ্বান জানিয়ে আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।